আসসালামু আলাইকুম। সাউন্ড ঠিক আছে? জি স্যার। দেখেন, সামনে যেহেতু পরীক্ষা, আমরা বেশি টাইম লস করব না, আমরা একদম প্রথম থেকে পড়া শুরু করে দেব। আজকে হচ্ছে আমরা চেষ্টা করব স্থিরতরিৎ চ্যাপ্টারটা যেন রিটেন নিয়ে আমরা, মানে আর কোনো কনফিউশন না থাকে যে কি কত ধরনের রিটেন স্থিরতরিৎ থেকে আসতে পারে। এরকম আমি কিছু একটা শিট রেডি করছি, মানে 10টা টাইপ, এবং কিছু সূত্র আছে এখানে আপনার প্রমাণ করতে হবে। আশা করি এই কয়টা করলে, এই কয়টা টাইপ থেকে আপনারা যদি স্থিরতরিৎ থেকে প্রশ্ন আসে তাহলে আপনারা কমন পেয়ে যাবেন ইনশাল্লাহ। এখন 9 নম্বর থেকে আমরা শুরু করি। কেন 9 নম্বর থেকে শুরু করব? দেখেন, আমরা যে আসলে এই যে ধারকত্বের যে অঙ্কগুলো, এই অঙ্কগুলো তো আমরা করছি, কিন্তু আসলে এইটা করছি কিনা একটু খেয়াল করে দেখেন। যে আমরা ধারকত্বের যে সূত্রগুলো জানি, যে দেখেন সি সমান সমান দুইটা সূত্র, একটা হচ্ছে কি এপসিলন নট এ বাই ডি, এটা একটা সূত্র। আর একটা হচ্ছে সি সমান সমান 4 পাই এপসিলন নট আর। আপনি বিগত বছরের প্রশ্ন যদি খেয়াল করেন, দেখেন ছাত্রদের কিন্তু এইটা একটা খুব পছন্দের টপিক, যে আমাদের সি। এখন এই কখন কোনটা হয় এটা আমরা জানি, যে সি সমান সমান এপসিলন নট এ বাই ডি, এটা হচ্ছে সমান্তরাল পাত, আর যদি গোলাকার পরিবাহী হয় তাহলে সি সমান সমান 4 পাই এপসিলন নট আর। এখন 9 নম্বরে একটা প্রশ্ন আপনারা দেখতে পাচ্ছেন, যে এইখানে কি সূত্র হবে বলেন তো, কেউ বলতে পারবেন? একটি ধারক 101টি বৃত্তাকার টিনের পাতের তৈরি, প্রতিটি পাত পরস্পর থেকে 3.14 মিলিমিটার পুরু অভ্রের চাদর দ্বারা পৃথকীকৃত। অভ্রের পরবৈদ্যুতিক ধ্রুবক হচ্ছে 10, একটি এবং একটি অন্তর একটির পাত পরস্পর যুক্ত, ধারকের ধারকত্ব এত হলে পাতগুলোর ব্যাসার্ধ কত। এটা কিন্তু বইয়ের অঙ্ক, কিন্তু আমরা অনেকে এটা, এই নিয়মটা জানি না। কেউ বলতে পারবেন এটা সূত্র কি হবে? এটার সূত্র কি হবে, কেউ কিছু বলতে পারবেন? না বলতে পারলে নাই, কোনো সমস্যা নাই, টাইম লস করা যাবে না, যেহেতু আমাদের আর পরীক্ষার টাইম, মানে খুব নিকটে পরীক্ষা, সেজন্য ক্লাসগুলো লেন্দি করে লাভ নাই। এই যে প্রশ্নটা 9 নম্বর, এটা সূত্র কেউ বলতে পারবেন? একজনও না? তাইলে দেখেন আমাদের প্রিপারেশনের অবস্থা, এখনো মনে আমাদের পড়তেছে না। কত ত্রুটি, হ্যাঁ। মনে পড়তেছে না। মনে পড়তেছে না? তাহলে দেখেন, ধারকত্ব হচ্ছে ছাত্রের খুব পছন্দের একটা টপিক। তাহলে প্রথমে একটু বলে রাখি, যদি প্রশ্নের মধ্যে পরাবৈদ্যুতিক ধ্রুবক থাকে, প্রশ্নের মধ্যে পরাবৈদ্যুতিক ধ্রুবক থাকে, তাহলে যেখানে যেখানে এপসিলন নট সেখানে একটা কি হবে, কে হবে। তাহলে এখানে কিন্তু কে, এপসিলন নটের সাথে একটা কে হবে। আরো একটা জিনিস, যে একটি ধারক, এখানে একটা মানে কিওয়ার্ড আছে, যে 101টি বৃত্তাকার টিনের পাতের তৈরি। এখন পাতের তৈরি হচ্ছে কয়টা? 101টা বৃত্তাকার পাত। এখন আমরা যেটা করে অভ্যস্ত, ধরেন এই যে একটা, মানে দুইটা সমান্তরাল পাত, এই সূত্রটা আমাদের বইতে আছে, কিন্তু দুইটা সমান্তরাল পাত, সেই ক্ষেত্রে আমাদের সূত্র হবে কোনটা? এইটা। যদি পাত সংখ্যা দুইয়ের অধিক হয়, যেমন এইখানে হচ্ছে পাত সংখ্যা কত, 101টি, তাহলে দুইয়ের অধিক যদি মানে পাতের সংখ্যা হয়, তাহলে সেক্ষেত্রে সূত্রটা কি হবে? সি সমান সমান n-1 এপসিলন নট কে এ বাই ডি। এই হচ্ছে আমাদের টোটাল সি এর সূত্র। n-1, দেখেন যদি দুইটা পাত হয় তাহলে এর এর মান কত, 2, তাহলে 2-1 1, এই জন্য আমরা এটা লিখি না। যেমন এইখানে হচ্ছে 101টি, তাহলে আমাদের সি এর মান কত দেওয়া আছে, দেখেন সি এর মান দেওয়া আছে হচ্ছে আমাদের 8.85। মানগুলো দেখে ভয় পাবেন না, কারণ মানগুলো ওইভাবে সাজায় সাজায় রাখছি যেন কাটাকাটি করা যায়। মাইক্রোফেরাডে, তার মানে কত হবে, 10⁻⁻6 সমান সমান n-1। n-1 মানে কত, এখানে 100, একবারে লিখে দিলাম 101 মাইনাস এক এক। তারপরে এপসিলন নট, এপসিলন নটের মান কত আমরা জানি, 8.85 10⁻⁻12 কে। কে এর মান কত? কে এর মান হচ্ছে আমাদের পরবর্তী ধ্রুবকের মান 10 ইন্টু এ। এ তো নাই, কি চাইছে, পাতগুলোর ব্যাসার্ধ চাইছে। তাহলে পাতগুলোর ব্যাসার্ধ আমরা কি লিখতে পারি, 3 পাই আর স্কোয়ার, তাহলে 3.14 পাই আর স্কোয়ার। আর নিচে ডিভাইডেড বাই কত হবে, ডি। ডি হচ্ছে কত, পরস্পর 3.14 মিলিমিটার পুরু, তার মানে 3.14 × 10⁻³ এরপর আশা করি আপনারা পারবেন, কাটাকাটি করতে পারবেন। খুবই সহজ একটা কাটাকাটি, 8.85 আর 8.85 কাটাকাটি হয়ে গেল।
এই পাশ থেকে 3.14 আর 3.14ও কাটাকাটি হয়ে গেল। এইবার খালি 10 এর পাওয়ারের হিসাব করলে আপনার আর এর মান বের হয়ে যাবেন। তাহলে দেখেন, আমরা এই দুইটা সূত্র পড়ছি জীবনে, কিন্তু না, আমাদের আরো একটা সূত্র মনে রাখতে হবে, যে যদি পাতের সংখ্যা 2 এর অধিক হয় তাহলে একটা n-1 দিয়ে গুণ হবে, আর যদি পরবৈদ্যুতিক ধ্রুবক প্রশ্নে থাকে তাহলে সেখানেও একটা কে দিয়ে গুণ হবে। ক্লিয়ার সবাই? আশা করি ধারকত্ব এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে, আরেকটা আছে সেটা আমি এখনই দেখাচ্ছি। এটা ক্লিয়ার সবাই? 9 নম্বর একটু কমেন্ট করবেন জি ভাই। অথবা কথা বলবেন যে হ্যাঁ ক্লিয়ার। স্যার, স্যার আর একটু ক্লিয়ার করে দেবেন? আরেকটু ক্লিয়ার করে দিতে বলতেছেন। দেখেন, এইটা এইটা ফোকাস করেন, আমরা যেটা করে অভ্যাস, সি সমান সমান এপসিলন নট এ বাই ডি, আর সি সমান সমান 4 পাই এপসিলন নট আর, এটা করে করে অভ্যাস, তাই না? সি সমান সমান এপসিলন নট এ বাই ডি, এটা হচ্ছে আমাদের করে অভ্যাস। এখন দেখেন এখানে কি কি যুক্ত হতে পারে। যদি আমাদেরকে বলা হয় পরবৈদ্যুতিক ধ্রুবক, প্রশ্নের মধ্যে যদি পরবৈদ্যুতিক ধ্রুবক থাকে তাহলে একটা করে কে গুণ করবেন। কোথায় গুণ গুণ হবে? এপসিলন নটের সাথে, মানে উপরে একটা কে গুণ। আর যদি পাতের সংখ্যা উল্লেখ থাকে তাহলে একটা n-1 গুণ হবে। কারণ আমরা এইটা কিন্তু আপনারা ইউজ করেন না, n-1 ইউজ করি না কেন, আমরা হচ্ছে সবসময় বলি দুইটি সমান দুইটি। আপনি আগের প্রশ্ন যা সলভ করছেন খেয়াল করে দেখবেন, দুইটি সমান্তরাল পাত, তার মানে n এর মান কত? 2। তাহলে 2-1 1, এই জন্য আমাদের বসানো লাগে না। কিন্তু এইখানে হচ্ছে প্রশ্নে কিন্তু বলে দিছে যে 101টি বৃত্তাকার, 101 মানে n এর মান হচ্ছে 101, এই জন্য আমরা উপরে n-1 দিয়ে গুণ করছি। স্যার, এখানে কে এর মান কি বসতে পারে? এর মানে যে সেটা একটু এই যে জি প্রশ্নে স্যার। যেটা দেয়া থাকবে, প্রবৈদ্যুতিক ধ্রুবকের মান 10। জি স্যার। হ্যাঁ, তাহলে আমরা নেক্সটে যাই। এখন দেখেন এইখান থেকে একটা গুরুত্বপূর্ণ আরেকটা জিনিস আছে, দেখেন যে 4 নম্বরটা একটু খেয়াল করেন, যে সমান্তরাল পাতধারকের মধ্যে টি বেধ বিশিষ্ট পরবৈদ্যুতিক মাধ্যম প্রবেশ করানো হলে সি কত, এইটার সূত্র প্রমাণ করতে হবে। এখন আমাদের সূত্রের প্রমাণ কিন্তু আসে, আমি খুঁজে খুঁজে দেখছি স্থির তড়িতে আমাদের প্রমাণ আসতে পারে এই ধরনের, এই 4টা ধরনের প্রমাণ আসতে পারে। এখন এই সূত্রটা আপনারা আসলে চেনেন কয়জন? সূত্রের প্রমাণ তো কেউ দাগাদাগি করেন না, সূত্রের প্রমাণ তো পরে, আগে এই সূত্রটা আমরা চিনি কয়জন বলেন তো একটু, নাকি আজকে ফার্স্ট টাইম দেখতেছেন? স্যার, ফার্স্ট টাইম দেখছি। ফার্স্ট টাইম? তার মানে আমাদের বই খোলার অভ্যাস কম, বইতে এগুলো ওই যে দেখবেন যে জেনে রাখা ভালো, তারপরে নিচে কিছু সূত্র থাকে না বাংলা লেখার পরে, এই এই টাইপের মানে কথাবার্তা শেষে এইটা স্পষ্ট বইতে এই সূত্রটা দেওয়া আছে। এখন দেখেন রিটেনের জন্য আমরা কেন ধরা খাই, কারণ আমাদের প্রিপারেশনটাই ঠিক মতন হয় না, আমরা তো সবকিছু পড়ে যাই না। এই যে একটা ঘটনা, সমান্তরাল পাতধারকের মধ্যে টি বেধ বিশিষ্ট পরাবৈদ্যুতিক মাধ্যম প্রবেশ করানো হলে সি কত হবে, এইটাই যদি আমাদের প্রমাণ চলে আসে তাহলে তো আমরা পারবো না। এখন দেখেন এটা আমরা কিভাবে প্রমাণ করতে পারি। ধরেন এই হচ্ছে একটা সমান্তরাল পাত আমরা ধরে নিলাম, এর মধ্যে কি বলছে? টি বেধ বিশিষ্ট, এর মধ্যে টি বেধ বিশিষ্ট, ধরেন টি বেধ বিশিষ্ট একটা পরাবৈদ্যুতিক মাধ্যম প্রবেশ করানো হলো, তাহলে এই হচ্ছে আমাদের ওভারঅল ঘটনা। তাহলে এই যে টোটালটা এই যে টোটালটা এইটার এই অংশটুকুর মান কত আমরা জানি। এটা অংশের মান হচ্ছে মধ্যবর্তী দূরত্ব, সেটা হচ্ছে ডি। আর এই যে মাঝখানে আমরা যেটা বললাম যে টি বেধ বিশিষ্ট, তাহলে এই অংশটুকুর মান হচ্ছে আমাদের টি, এটা হচ্ছে টি। তাহলে এইটুকু কত, এইটুকু কত, আর এইটুকু কত, এটা আমরা জানি না, তাহলে এটা আমরা ধরে নিতে পারি এটা হচ্ছে টি 1 আর এটা হচ্ছে টি 2। তাহলে এখান থেকে একটা জিনিস আমরা বলতে পারি যে টি 1 প্লাস টি 2, টি 1 প্লাস টি 2 সমান সমান লেখা যায় হচ্ছে ডি-টি। দেখেন তো এটা লেখা যায় কিনা? টি 1 প্লাস টি 2 সমান সমান ডি-টি, এটা লেখা যায়? জি স্যার। হ্যাঁ, এটা আমরা লিখতে পারি। এখন আমাদের টার্গেট হচ্ছে এই সূত্রটা বানানো, তাই এই সূত্রের মধ্যে কি কি আছে? এপসিলন নট এ আছে, ডি-টি আছে, টি/কে আছে। ভালো কথা, এখন এটা কিভাবে কি হয় এখন দেখা যাক। এখন সর্বপ্রথম আমাদের ধারকের যে সূত্রটা প্রমাণ আমরা এইচএসসি তে দেখতেও শিখতেও পারি, আবার অনেকে শুধু ডিরেক্ট সূত্র মুখস্থ করছেন, যে ধারকের মেইন সূত্রগুলো কোত্থেকে আসে, যে ভি সমান সমান ইডি,
কমন কমন কিছু সূত্র আমরা জানি। ভি সমান সমান ইডি, এটা আমরা সবাই জানি। আর এই জায়গায় একটা সূত্র আছে, দেখেন গাউসের সূত্র থেকে, যে সিগমা বাই এপসিলন নট, এটাও আপনারা জানেন, এপসিলন নট ডি। এই সিগমাটা কি? এই সিগমাটা বলে রাখা ভালো, সিগমাটা হচ্ছে আমাদের কিউ বাই এ। সিগমাটার পরিচয় হচ্ছে তলমাত্রিক ঘনত্ব। এটাও সূত্র, আমরা সব সূত্রই জানি। এখন প্রয়োগটা শিখতে হবে। তাহলে এই হচ্ছে আমাদের ভির একটা ওভারঅল সূত্র পাওয়া গেল। এখন এই যে ধারক টোটালটার ভি আমি বের করতে চাচ্ছি, তাহলে এই যে অংশটা এই অংশটা, এই অংশটার ভি কি হবে? প্রথমটার ভি, যে এই অংশের ভি হবে হচ্ছে সিগমা, এখানে আছে ডি, ডি হচ্ছে কি মধ্যবর্তী দূরত্ব, তাহলে এখানে আমরা কি লিখতে পারি? সিগমা টি ওয়ান, টি ওয়ান বাই এপসিলন। তারপরে মাঝখানের অংশ, মাঝখানের অংশের ভি কি হতে পারে? মাঝখানের অংশের ভি ভি হবে হচ্ছে সিগমা টি বাই এপসিলন নট। এখানে একটা কে গুণ করতে হবে কিন্তু, কারণ এই মাঝখানের অংশটা হচ্ছে কে পরবর্তী, যখনই পরবর্তী ধ্রুবক উল্লেখ থাকবে তখনই একটা এপসিলন নটের সাথে কে হবে। আর পরের অংশের ভিটা কি হবে? পরের অংশের ভিটা হবে হচ্ছে সিগমা টি টু বাই এপসিলন। তাহলে টোটাল ভি হচ্ছে আমাদের এইটা। এই সমীকরণটা যদি না বোঝেন তাহলে বলেন, আমি আবার আবার বুঝাই দেবো। ভাইয়া উভয়ের তলমাত্রিক ঘনত্ব কি সেম? হ্যাঁ, তলমাত্রিক ঘনত্ব জিনিসটা হচ্ছে কি? তলমাত্রিক ঘনত্ব জিনিসটা হচ্ছে একক ক্ষেত্রফলে চার্জের সংখ্যা। তাহলে আপনার একটা বিশাল একটা জায়গা, সেখানে একক ক্ষেত্রফলে যে চার্জের সংখ্যা সেটা তো সব জায়গায় সেমই হবে। এই যে ভির যে সমীকরণটা লিখলাম, এটা সবাই বুঝতে পারছেন কিনা বলেন? জি স্যার। স্যার একটু বুঝিয়ে দেন স্যার। আর একটু বোঝাই দেবো, হ্যাঁ ঠিক আরেকবার আছে। বুঝিয়ে দিলে ভালো হয়। এখন দেখেন, এই যে ভি সমান সমান ইডি, এই পাশ থেকে খেয়াল করেন, ভি সমান সমান ইডি, তাহলে ভি ইর জায়গায় আমরা লিখছি যে সিগমা বাই এপসিলন নট ইন্টু ডি। জাস্ট এই ফর্মুলাটাই আমরা প্রয়োগ করছি এই অংশে, এই অংশে আর এই অংশে। তাহলে এই অংশে দেখেন, সিগমা ডি মানে কি? ডি মানে হচ্ছে মধ্যবর্তী দূরত্ব। তাহলে এই দুইটার মধ্যবর্তী দূরত্ব কি? টি ওয়ান আমরা ধরে নিচ্ছি, তাহলে সিগমা টি ওয়ান বাই এপসিলন নট। তাহলে এই ঠিক এই সাইডেরটাও কি হবে? সিগমা টি টু বাই এপসিলন নট। আর মাঝখানের যে অংশটা, মাঝখানের অংশটা কিন্তু প্রশ্নে বলা হয়েছিল যে টি বেধ বিশিষ্ট পরবৈদ্যুতিক প্রবেশ, পরবৈদ্যুতিক মাধ্যমে প্রবেশ করানো হলো। এখানে একটা জিনিস বাদ পড়ছে, যে কে পরবৈদ্যুতিক ধ্রুবক। কে পরবৈদ্যুতিক ধ্রুবক না বলে দিলেও আমরা শুধু পরবৈদ্যুতিক ধ্রুবক যেটা, সেটা হচ্ছে ধরে নিই কে। তাহলে এই মাঝখানের অংশটা হচ্ছে যে আমাদের সিগমা টি বাই এপসিলন নট কে। তাহলে এই অংশের থেকে আমরা সিগমা বাই এপসিলন নট, এটা হচ্ছে যদি কমন নেই, ফাহমিদা দাগাদাগি করেন না, তাহলে টি1 প্লাস টি2 প্লাস টি বাই কে, এরকম একটা ফরম্যাট চলে আসতেছে। তাহলে ভি, তাহলে ভি সমান সমান, আবার দেখেন আমাদের তো ভি দিয়ে কাজ নেই, আছে আমাদের টার্গেট কি? টার্গেট হচ্ছে সি বের করা। তা আমরা জানি কি কিউ সমান সমান কি? সিভি না? কিউ সমান সমান কি বলেন? সিভি লেখা যায়? জি জি ভাইয়া। স্যার। হ্যাঁ লেখা যায়। তাহলে ভির জায়গায় আমরা কি বসাতে পারি? কিউ বাই সি। তাহলে আমরা একবারে লিখে দিই কিউ বাই সি সমান সমান সিগমা বাই এপসিলন। আর টি1 প্লাস টি2 মানে কি? ডি মাইনাস টি প্লাস টি বাই কে। এই যে এখান থেকে আমরা এখানে চলে আসলাম। এবার দেখেন সি বের করতে হবে। এখন আমাদের সব সময় খেয়াল করবেন যে আমাদের যেটা বানাতে হবে এইটাও বানানো লাগতে পারে, কিন্তু এটা যেটা বানাতে হবে সেখানে কোনো সিগমা দেখতে পাচ্ছি না, পাচ্ছি? কোনো সিগমা দেখা যাচ্ছে না। তাহলে আমরা সিগমাটার জায়গায় আমরা কি লিখতে পারি? কিউ বাই এ লিখতে পারি। কিউ বাই এ লেখা যায়, জি হ্যাঁ, স্যার। কিউ বাই এ লেখা যায়। তাহলে আমরা এখানে একটু শর্টে করে দিই, এখানে আমরা লিখতে পারি কিউ বাই এ। তাহলে ঘটনাটা কি ঘটলো? কিউ আর কিউ কেটে গেল। তাহলে আমরা কি লিখতে পারি পরের লাইনে? সি সমান সমান এপসাইলন নট এ বাই ডি মাইনাস টি প্লাস প্লাস টি টি বাই। বাই কে। এই সূত্রটা অবশ্যই অবশ্যই মনে রাখবেন, এমসিকিউ এর জন্য আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা সূত্র, প্রশ্নে আসতে পারে। আর তাছাড়া আমাদের যদি রিটেন আসে তাহলে আমাদের এই যে মানে সূত্রটা কিভাবে আসলো সেটাও আমাদের দেখা, মানে শিখে রাখতে হবে। ক্লিয়ার সবাই? ভাই ক্লাস ভাই একটা রিটেন কোশ্চেন কবে ছিল। হবে? বুঝলাম না।
ক্লাস দিয়ে কি রিটেন কভার হয়ে যাবে? এইটা তো এখন বলা যায় না। আমি চেষ্টা করবো যে আপনাদের সর্বোচ্চ প্রিপারেশন। দেখেন এই অঙ্কগুলো কিন্তু আপনারা আগে পড়েননি, আমি কিন্তু বই খুঁজে খুঁজে দেখছি যে কোথায় কি চিপাচাপায় আছে, কি আসতে পারে। And তারপরেও তো আমি গ্যারান্টি সহকারে বলতে পারি না যে তাহলে এখান আমরা থেকে। কিভাবে প্রিপারেশন নিব? সরি, আমরা আরেকবার বলুন। কিভাবে প্রিপারেশন নিব তাহলে? আপনারা এই যে যে টপিকগুলো পড়াই দেবো, এই টপিকগুলো তো অবশ্যই ভালো করে পড়বেন। আর এমসিকিউ এর জন্য যে ম্যাথগুলো করছেন এইগুলো তো থেকেও আমাদের রিটেন আসতে পারে। ভাই একটা কোশ্চিন ছিল। দেখেন আমি একটু পরেই যখন শীট মানে শুরু করব, তখন হচ্ছে আপনি দেখতে বুঝতে পারবেন যে এখানে আসলে সব টপিকেরই ম্যাথ রেখে দিছি এটা করে। হ্যাঁ, কি করছেন বলেন। ভাই এই যে আপনি শুধুমাত্র এই যে টি যেটা বেদ ছিল আর কি, টি বেদের ক্ষেত্রে যেটা বের করলেন, ওখানে শুধুমাত্র কে গুণ হলো কি জন্য? টি ওইটা হচ্ছে আমাদের ওই মাঝখানে যে প্রশ্নটা কি ছিল, প্রশ্নটা খেয়াল করেন। একটা ভালো প্রশ্ন করছেন। বলছে কি সমান্তরাল পাত ধারকের মধ্যে টি বেদ বিশিষ্ট পরাবৈদ্যুতিক মাধ্যম প্রবেশ করানো হলো। তার মানে মাঝখানে যে অংশটা প্রবেশ করানো হলো সেটা হচ্ছে পরাবৈদ্যুতিক মাধ্যম আছে, আর বাকি অংশটা শূন্য মাধ্যম। সেখানে তো কে এর মান 1, সেজন্য আমরা গুণ করিনি। ভাই তাহলে কি শূন্য মাধ্যম কি ধরে নেওয়া যাবে এটা এই হিসেবে? হ্যাঁ, বাকি যেটা বলা নেই সেটা তো শূন্য মাধ্যমই। শুধুমাত্র বলছে যেহেতু মাঝখানের অংশটুকু পরাবৈদ্যুতিক ধ্রুবক আছে, তার মানে বাকিটা আপনাদের নিয়ে চিন্তা করা লাগবে না। দেখেন, জি এক ভাই, নম্বর বুঝতে পারছি, এক ধন্যবাদ। নম্বর যে 0.02 এবং 0.04 ব্যাসার্ধের দুটি গোলককে পরস্পর পৃষ্ঠ হতে 0.14 দূরত্বে রাখা হলো। প্রতিটি গোলককে চার্জ প্রদান করে কত বল ক্রিয়া করবে? খুবই সহজ একটা প্রশ্ন। এটা নিয়ে আসছি কেন, কারণ এখান থেকে অনেক কিছু আপনারা মনে রাখতে পারবেন। দুইটা যে গোলক, সেই গোলকের আমরা যে সূত্র জানি, আমরা দুইটা বল এফ সমান সমান 1/4 পাই এপসিলন নট Q1 Q2/r²। এই যে সূত্র, সমস্যা হচ্ছে এই আরটা নিয়ে। যখন গোলক থাকবে সেই দূরত্বটা কিন্তু কেন্দ্রের থেকে কেন্দ্র। এখন প্রশ্নের ভাষা কি থাকবে সেইটা একটু ভালো করে ভালো করে পড়বেন। মাঝে মাঝে কিন্তু বলা থাকে যে দুইটা গোলকের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্বই বলে দিছে। আর এখানে একটু নকশা করছে কি, যে 0.02 মিটার, 0.04 মিটার। তাহলে আমাদের অ্যাকচুয়ালি আরটা কত হবে? আরটা হবে হচ্ছে 0.02 প্লাস 0.04। এটা হচ্ছে দুইটার ব্যাসার্ধ। আর বলছে কি পৃষ্ঠ হতে 0.14 মিটার দূরত্বে রাখা হলো। তার মানে এই যে দূরত্বটা, এইটা হচ্ছে আমাদের 0.14। তাহলে 0.14, এই টোটালটা যখন আপনি যোগ করবেন তখনই আপনি কি পেয়ে যাবেন? আমাদের কাঙ্ক্ষিত আর এর মান। এটা নিয়ে আর বেশিক্ষণ, যেটা বুঝবেন না সাথে সাথে প্রশ্ন করবেন, আমি আবারও বলে দেবো, কোনো সমস্যা নাই। 2 নম্বর দেখেন, তড়িৎ বিভব। বিভব একটা সমীকরণ দেওয়া আছে। আর ভি কে ভোল্ট একক, এক্স এক্স এত অবস্থানে এত আধান কত বল অনুভব করবে, কত বল অনুভব করবে। এখন দেখেন আপনাদেরকে একটা টেকনিক আমি ক্লাসেও বলছি, যে আবারও বলতেছি। দেখেন, যে রিটেন হোক এমসিকিউ হোক, আপনারা যেই ভুলটা পরীক্ষায় করেন, যেই মানগুলো দেয়া আছে সেইগুলো দেখে আপনি হতাশ হয়ে যান যে আমি আসলে কোন দিকে আগাবো, কি করব, কি সূত্র হবে আমি আর ধরতে পারি না। এই ভুলটা কখনোই করবেন না। ফিজিক্সের রিটেন অথবা এমসিকিউ যাই অঙ্ক করতে যান, সব সময় ফোকাস করবেন লাস্টে আপনার কাছে কি চাচ্ছে, কত বল অনুভব করবে। তা যখনই আপনি দেখছেন যে কত বল অনুভব করবে, তাহলে এফ এর সূত্র, আমি কিন্তু স্থির তড়িতে এফ এর সূত্র পড়ছি মাত্র দুইটা। এফ সমান সমান 1/4 পাই এপসিলন নট Q1 Q2/r², এই একটা সূত্র পড়ছি। আরেকটা সূত্র পড়ছি এফ সমান সমান QE। এখন দেখেন, যত যাই হোক না কেন আমাদেরকে এই দুইটার মধ্যেই থাকতে হবে, যেহেতু বল চাইছে, আর কোনো সূত্র আমি জানি না। তাহলে এখানে দুইটা চার্জের কথা বলা নাই, দূরত্ব নাই, তাহলে অবশ্যই আমাদেরকে কাঙ্ক্ষিত প্রশ্নের সূত্র হবে এফ সমান সমান কিউই। সূত্রটাই আপনারা আইডেন্টিফাই করতে পারেন না, এটাই হচ্ছে সমস্যা। কিউ এর মান এখন আপনাকে যেভাবে হোক কিউ আর ই খুঁজে বের করতে হবে। তাহলে কিউ, কিউ কত? এখন দেখেন -2 × 10⁻⁶, এইটা হচ্ছে আমাদের কিউ এর মান। পেয়ে গেছি, ভালো কথা। কিউ এর মান হচ্ছে আমাদের -2 × 10⁻⁶। এখন ইর মান দেওয়া নাই, ভির মান দেওয়া আছে। এইখান থেকে আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে অলরেডি দুইবার প্রশ্ন চলে আসছে। অবশ্যই অবশ্যই মনে রাখবেন, -v কে ডিফারেন্সিয়েশন করলে প্রাবল্য পাওয়া যায়, এবং প্রাবল্যকে ইন্টিগ্রেশন করলে -v পাওয়া যায়। তাহলে আমাদের ভি আছে, ভি হচ্ছে 5 + 5 + 4x²।
তাহলে এটাকে আগে প্রথমে আপনি কি করবেন, মাইনাস ভিতে পরিণত করবেন। মাইনাস ভি সমান সমান কি হবে, -5 - 4x²। এইটাকে যদি আপনি ডিফারেন্সিয়েশন করেন তাহলে আপনি সেটা কি পেয়ে যাবেন, প্রাবল্য পেয়ে যাবেন। তাহলে প্রাবল্য সমান সমান কি হবে, যে মাইনাস থাকলো -8x, 4 × 8, হ্যাঁ -8x। তাহলে এইটা হচ্ছে আমাদের প্রাবল্য। কোন অবস্থানে, 0.5 অবস্থানে। তার মানে এক্স এর মান কত, এক্স এর মান হচ্ছে 0.5। তাহলে ই কত হবে, ই হবে হচ্ছে -8 ইন্টু 0.5, তার মানে হাফ, তার মানে কত, -4। তাহলে প্রাবল্য পেয়ে গেলাম। তাহলে এই যে প্রাবল্য আর হচ্ছে এই মানটা এইখানে বসাই দিলেই আপনি কি পেয়ে যাচ্ছেন, আমাদের কাঙ্ক্ষিত এফ। তাহলে এই যে মাইনাস আর এই মাইনাসটা উঠে কিন্তু আমাদের আনসারে কিন্তু আর কোনো মাইনাস থাকলো না। ঠিক একইভাবে 3 নম্বর, ভি সমীকরণ থেকে প্রমাণ করো যে ই এত। তাহলে এটাও এখন আশা করি আপনারা পারবেন। প্রমাণ করো যে, এইটা, এই টাইপের প্রশ্ন আমাদের 2বার আসছে অলরেডি। আদর্শ গ্যাস থেকে আসছে, তারপরে হচ্ছে আপনার পর্যায়বৃত্ত গতি থেকেও আসছে। সুতরাং খুঁজে খুঁজে দেখতে হবে কোন অধ্যায়ে এই টাইপের প্রশ্ন, মানে সমীকরণ, ছোট, বেশি বড় জিনিস লাগবে না, ছোটর মধ্যে কোন কোন সমীকরণগুলো প্রমাণ স্যাররা দিতে পারে। অবশ্যই সেই প্রমাণগুলো আমাদেরকে শিখতে হবে 100% প্রিপারেশনের জন্য। তাহলে এখন 3 নম্বর আশা করি আপনারা পারবেন। ভি আছে, তাহলে এটাকে মাইনাস করবেন। মাইনাস সমীকরণ দেওয়ার পরে আপনি যদি এটাকে ডিফারেন্সিয়েশন করেন, যে -ভি সমান সমান কি হবে, -1/4πε0 কিউ বাই আর। এইটাকে আপনি কি করবেন, ডিফারেন্সিয়েশন করবেন। তাহলে 1/4πε0 কিউ, টোটালটাই হচ্ছে আমাদের কি কনস্ট্যান্ট, বাইরে চলে আসবে। আর আপনাকে থাকলো হচ্ছে শুধুমাত্র 1/r। 1/r কে যদি আপনি ডিফারেন্সিয়েশন করেন তাহলে কি হবে, -1/r²। ওই মাইনাস আর এই মাইনাস উঠে যে আমাদের প্রাবল্যের সমীকরণ চলে আসতেছে, ই সমান সমান 1/4πε0 কিউ বাই r²। ভাইয়া আমরা কি সাথে সাথে তুলবো নাকি দেয়া থাকবে অ্যান্সার গুলো? দেয়া থাকবে মানে, মানে ওই যে হোয়াটসঅ্যাপ গ্রুপে কি এগুলো দেয়া থাকবে নাকি আমরা ও সাথে এটা সাথে উঠাবো? সাথে সাথে এখন উঠানোর দরকার নাই, মানে তাহলে তো অনেক দেরি হয়ে যাবে। আমি তো এই শীটটা দিয়ে দেবো, শীটটা দেখে আপনারা পরে প্রিপারেশন নেন। আর যেটা পারবেন সেটা স্যার তো পারবেনই। স্যার ক্লাস কি রেকর্ড করা হচ্ছে? জি, রেকর্ড করা হচ্ছে। দেখেন, সম আকারের সম আকারের 8টি পানির ফোঁটাকে একত্র করে একটি বৃহত্তর গোলাকার ফোঁটায় পরিণত করা হলো। ফোঁটাগুলোতে সম পরিমাণ চার্জ আছে। বৃহত্তর ফোঁটার ধারকত্ব ছোট ফোঁটার ধারকত্বের কত গুণ। ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট টপিক, মানে অঙ্ক আমাদের এমসিকিউ প্লাস রিটেন দুই জায়গায় আসতে পারে। এইখানে শুধুমাত্র এই অধ্যায় না, যে কোনো আপনার টোটাল ফিজিক্সে যেখানে গোলাকার বস্তু দিয়ে কোনো অঙ্ক আপনি করছেন সেইখানে এই লাইনটা আসতে পারে। সেই লাইনটা কি, 8টি পানির ফোঁটাকে একত্র করে একটা বৃহৎ ফোঁটা তৈরি করছে। মানে এখানে অনেকগুলো ফোঁটা আছে, এইখানে ধরেন আমাদের অনেকগুলো ফোঁটা আছে, এই ফোঁটাগুলোকে মিলে যখন একটা ফোঁটা তৈরি করা হবে, অথবা একটা ফোঁটা ভেঙে যখন আরেকটা ফোঁটা তৈরি করা হবে, এই লাইনটা অ্যাড থাকলেই আপনারা কি করবেন সেটা একটু দেখে নেন। প্রথমে রিটেন আসলে একটু ডিটেলস করতে হবে, এমসিকিউর জন্য একবারে মুখস্থ। সেটা হচ্ছে, যখন অনেকগুলো ফোঁটা, ধরেন এইখানে আমার ফোঁটা আছে এন সংখ্যক, এন সংখ্যক ফোঁটা আছে, তাহলে এই এন সংখ্যক ফোঁটা মিলে যখন একটা ফোঁটা তৈরি করা হয়, তখন এই আগের বা আয়তন এবং পরের আয়তন কি হবে, সেম। তাহলে ছোট ফোঁটার যে আয়তন এক একটা যদি আমরা ধরি 4/3πr কিউব, তাহলে এই বাম সাইডে এখানে কয়টা আছে মোট, এন সংখ্যক, তাহলে এখানে এন সংখ্যক ফোঁটা আছে। তাহলে টোটাল আয়তন হচ্ছে n × 4/3πr কিউব। আর ডান সাইডে একটাই ফোঁটা, তাহলে 4/3πr কিউব। তাহলে আমরা ধরে নিলাম যে ছোট আর হচ্ছে আমাদের ছোট ছোট গোলকের ব্যাসার্ধ, আর আরটা হচ্ছে বড় বড় গোলকের ব্যাসার্ধ। তাহলে যে পাশ থেকে যান না কেন আপনি, অনেকগুলো মিলে যদি একটি তৈরি করেন বা একটা থেকে অনেকগুলো তৈরি করেন, একই ঘটনা ঘটবে। 4/3π, 4/3π কাটা গেল। তাহলে এইখানে থাকলো n r কিউব সমান সমান r কিউব। তাহলে এখানে আমাদের আর সমান সমান কি দাঁড়াচ্ছে, কিউব রুট n ইন্টু স্মল আর। এইটা হচ্ছে আমাদের রিটেন আসলে দেখাই দিতে হবে। আর এমসিকিউ এর জন্য অবশ্যই অবশ্যই এইটা মুখস্থ রাখবেন, যে অনেকগুলো ফোঁটা মিলে যখন একটা ফোঁটা তৈরি করা হয় তখন বড়টার ব্যাসার্ধ হয় ছোটটার ব্যাসার্ধের কিউব রুট n গুণ। যারা কথা বলবেন না, তখন হচ্ছে মাইক্রোফোনটা একটু ইয়ে করেন, মিউট করে রাখেন। এখন দেখেন, এই যে লাস্টের যে লাইনটা আমাদের বের হলো, এইটা একটু
আপনারা মনে রাখবেন, মুখস্থ রাখার চেষ্টা করবেন, আর বের করবেন কিভাবে সেটাও দেখাই দিলাম। যে অনেকগুলো ফোঁটা মিলে যদি একটা ফোঁটা তৈরি করা হয়, তাহলে বড়টার ফোঁটার ব্যাসার্ধ ছোট ফোঁটাগুলোর ব্যাসার্ধের কিউব রুট এন গুণ, কিউব রুট এন গুণ। এখন দেখেন এখানে মোট কয়টা ফোঁটা? 8টি ফোঁটা। তাহলে বড়টার ব্যাসার্ধ কি হবে? ছোটটার ব্যাসার্ধের কয় গুণ? 2 গুণ। ব্যাসার্ধ হবে 2 গুণ। তাহলে ব্যাসার্ধ যদি 2 গুণ হয়, তাহলে আমাদের যেহেতু বৃত্তাকার, তাহলে সি সমান সমান 4 পাই এপসিলন নট আর। তাহলে সি সমান সমান 4 পাই এপসিলন নট আর। তাহলে আর এর জায়গায় 2 বসাই দিলে সি হবে 2 গুণ। এখন আপনাদেরকে একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে আমি বিশেষ করে আপনাদেরকে ক্লাসে একটা টেকনিক শেখাইছি বারবার, যে যাকে যত গুণ করবে তার জায়গায় তত বসাই দিলে আমাদের উত্তর শেষ। তাই না? এই কথা কিন্তু আমি আপনাদের সবাইকেই ক্লাসে বলছি। তাহলে আর যদি 2 গুণ হয়, তাহলে সিও হবে 2 গুণ। কিন্তু কথা হচ্ছে রিটেন নিয়ে, রিটেনে যদি আসে, তাহলে আমরা এই এই টাইপের প্রশ্ন কি রিটেনে আসবে না? অবশ্যই আসবে। তখন আমরা এগুলো সলভ করব কিভাবে? তখন আমরা সলভ করব জাস্ট এইভাবে, যে C1/C2 সমান সমান 4 পাই এপসিলন নট R1 বাই 4 পাই এপসিলন নট R2। একটা লাইন আমাদেরকে অবশ্যই দেখাই দিতে হবে। ক্লিয়ার? জি স্যার। নেক্সট, 5 নম্বর। কে বলতে পারবেন সূত্রটা কি হবে দেখি? দ্বিমেরু। আপনাদেরকে বলে রাখি, দ্বিমেরুর থেকে যত যা যা আছে সবকিছু 5 স্টার, ঢাবি জাবি গুচ্ছ সবার জন্য দ্বিমেরুর টপিকটা কিচ্ছু বাদ দেওয়া যাবে না। এখানে দ্বিমেরু পি এত কুলম। ইন্টু টুয়াইজেল। হ্যাঁ, হ্যাঁ। পি ইজ ইকুয়াল টু কিউ ইন্টু টুয়াইজেল। সেটা তো পি। দ্বিমেরুর ভ্রামক কি চাইছে একটু খেয়াল করেন। কেউ বলতে পারবেন? স্যার কিউ ই হতে পারে। কিউ ই হতে পারে? কিউ ই হবে কেন? না স্যার, সূত্রটা মনে পড়ছে না। কয়দিন পরে পরীক্ষা, আর কবে সূত্র মনে পড়বে? যাই হোক, দ্বিমেরুর থেকে আদৌ এই সূত্রটা জানেন কিনা আমার এটাও একটা সন্দেহ আছে। তারপরেও বলতেছি, দেখেন কিউ মানে দ্বিমেরুর থেকে আমরা সূত্রগুলো কি কি পড়ছি। প্রথম যে সূত্রটা পড়ছি, দ্বিমেরুর ভ্রামক পি সমান সমান Q × 2L। এটা আমরা মোটামুটি সবাই পড়ছি। এখন দেখেন তো প্রশ্নের মধ্যে আমাদের কি কি দেওয়া আছে। আমাদের বলছে যে দ্বিমেরু এত কুলম মানের, তার মানে চার্জের মান পেয়ে গেছি, এবং তাদের মধ্যবর্তী দূরত্ব 2 সেন্টিমিটার, তার মানে 2L এর মানও আমরা পেয়ে গেছি। তার মানে এই এই দুইটা ইউজ করে আমরা পি পাচ্ছি, পি পেয়ে গেছি। ভালো কথা। দ্বিমেরুটি এত তড়িৎ ক্ষেত্রে স্থাপিত, দ্বিমেরুটিকে ঘুরিয়ে বিপরীত অভিমুখে স্থাপন করতে কি পরিমাণ কাজ হবে? কি পরিমাণ কাজ দ্বিমেরুর থেকে কাজ বের করছেন কখনো? যদি বের করে না থাকেন, তাহলে সূত্রটা একটু খাতায় নোট ডাউন করে রাখেন। ডাব্লু সমান সমান 2 পিই। ডাব্লু সমান সমান 2 পিই। বিগত বছরের প্রশ্নগুলো দেখলে বোঝা যায় যে স্যাররা কি পরিমাণ খাটাখাটনি করে, মানে একদম বইয়ের ভিতর থেকে সূত্র নিয়ে চলে আসে। এজন্য আমিও চেষ্টা করি যে একদম বইয়ের ভিতরে ভিতরে ছোটখাটো যে সূত্রগুলো আছে সেখান থেকে অঙ্ক তৈরি করা। তাহলে ডাব্লু সমান সমান 2 পিই। করছেন আগে অঙ্ক? এই অঙ্ক স্যার দেয় নাই আগে। দেয় না, হ্যাঁ, এই জন্য তো এগুলো যেগুলো দেয় না সেইগুলো কিন্তু ইম্পর্টেন্ট বেশি, কারণ কোশ্চেন ব্যাংক থেকে প্রশ্ন তুলে দেবে তা তো না। আমরা প্রতি বছর নতুন নতুন ম্যাথ পাচ্ছি না? তার মানে বোঝা যাচ্ছে যে এখনো বহুত ম্যাথ আছে যেগুলো এখনো অ্যাডমিশন টেস্টে আসেনি, সেইগুলোর থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। ইয়েস স্যার। যদি প্রশ্ন ব্যাংকের থেকে যদি মানে যা আসছে তাই যদি আসবে, তাহলে তো আমরা কোশ্চেন ব্যাংক সলভ করে গেলেই একদম সব পেরে পেরে যাবো। তা তো ঘটনা তো তা ঘটতেছে না। আমরা দেখতেছি যে প্রতি বছরই একদম আননোন কিছু ম্যাথ আসে। সেই আননোন ম্যাথ গুলো কই সাদা কি পয়দা করে না? আমাদের বইতেই আছে, চিপা চাপা এখন অনেক সূত্র বাকি আছে। 6 নম্বর দেখেন, যে একটি বর্তনীতে এনটি ধারকের মধ্যে এসটি ধারক প্রথম দিকে শ্রেণীবদ্ধ
এবং অবশিষ্ট ধারকগুলি শেষের দিকে সমান্তরালে যুক্ত আছে। ধারকগুলির প্রত্যেক ধারকত্ব সি হলে দেখাও যে এই যে দেখাও যে দেখলেই আপনারা একটা ভয় পেয়ে যান, আমি জানি। ভয় পাবেন না, আপনারা নর্মালি অঙ্ক করতে থাকবেন, করতে করতে দেখবেন যে, আর সব সময় খেয়াল করবেন যেটা বানাচ্ছে ওই দিকে আপনি নজর দেবেন যে ওইটা আমি বানাতে পারি কিনা। এখন দেখেন ধারকের ক্ষেত্রে আমরা যেটা সবসময় বলি যে রোধের বিপরীত, তাহলে রোধের বিপরীত যদি হয় তাহলে সিএস এর সূত্র কি হবে শ্রেণীর ক্ষেত্রে? যে সি 1 গুণ সি 2 বাই সি 1 প্লাস সি 2। আর সমান্তরালের ক্ষেত্রে সূত্র কি হবে? সিপি সমান সমান সি 1 প্লাস সি 2 প্লাস ডট ডট ডট। এটা হচ্ছে মানে রোধের উল্টা। এখন এই সূত্র আশা করি আপনারা জানেন যে অনেকগুলো রোধ, তাদের মান যদি একই হয়, তাদেরকে যদি আমরা শ্রেণীতে সাজাই তাহলে তাদের সূত্র কি হয়? এন আর। জানেন না? অনেকগুলো রোধ যদি সমান্তরালে সাজানো হয়, তাদের মান যদি একই হয়, তাহলে সূত্র কি হবে? আর বাই এন। এই দুটা সূত্র আমরা জানি। তাহলে দেখেন, একই মানের ধারক, একই মানের ধারক অনেকগুলোকে যদি আপনি সিরিজে সাজান, তাহলে তাদের তুল্যরোধ কি হবে? সি বাই এন। আর যদি সমান্তরালে সাজাই তাহলে হবে এন ইন্টু সি। এটা হচ্ছে আমরা মনে রাখবো অবশ্যই, বা ওই ধারকের থেকে উল্টায় নেব। এখন বলছে কি, এন সংখ্যক ধারকের মধ্যে প্রথম এসটি ধারক প্রথম দিকে শ্রেণীবদ্ধ আছে। তাহলে প্রথমে ধারক হচ্ছে কিভাবে আছে? শ্রেণীবদ্ধ আছে। কয়টা? চিত্র আঁকা লাগবে না, জাস্ট এখানে বলতেছি এস সংখ্যক শ্রেণীতে আছে। তাহলে তাদের তুল্যরোধ কি হবে দেখেন তো? সি বাই এন। সি বাই এন, তাহলে সি বাই কয়টা? এস সংখ্যক। তাহলে সি আমরা, বাই এস। হ্যাঁ, এই কয়টা তুল্যরোধ পেয়ে গেলাম। অবশিষ্ট ধারকগুলো শেষের দিকে সমান্তরালে যুক্ত আছে। অবশিষ্ট, অবশিষ্ট মানে কয়টা? টোটাল হচ্ছে কয়টা? এন সংখ্যক। এদের মধ্যে এসটা হচ্ছে শ্রেণীতে, তাহলে বাকি আছে কত? এন মাইনাস এস। এই এন মাইনাস এস কি অবস্থায় আছে? এন মাইনাস এস হচ্ছে আমাদের সমান্তরালে আছে। এইখানে মনে করেন এন সংখ্যক আছে সমান্তরালে, তাদের তুলরোধ কি হবে? এন মাইনাস এন মাইনাস এ ইন্টু এস সি। ইন্টু সি, ব্যাস। এখন দেখেন, চিত্র দেখেন, এই কয়টাকে যদি আমরা সমান্তরালে সাজায় একটা তুল্যরোধ বের করে ফেলতে পারি, সেটা কি এটার সাথে আরেকটা যোগ হবে না? লাস্টে আমাদের যে ঘটনাটা, মানে লাস্টে যেটা থাকলো, এই যে সি বাই এস আর এন মাইনাস এস ইন্টু সি, এরা পরস্পর কি অবস্থায় আছে বলেন? শ্রেণীতে। শ্রেণীতে আছে। তাহলে এই দুটাকে আপনারা আবার যদি ইয়ে করি যে 1/CS সমান সমান যে S/C প্লাস 1/N - SC, এবার যদি ক্যালকুলেশন করেন তাহলে আপনি এই যে এটা পেয়ে যাবেন। স্যার এন মাইনাস সিটা একটু আরেকবার বুঝাবেন? হাই 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 হাই, N - C মানে N - S, সি না, N - S। হ্যাঁ স্যার, এন হ্যাঁ মাইনাস এন। হ্যাঁ হ্যাঁ, এন দেখেন, মাইনাস এন। বলছে কি এন সংখ্যক ধারক আছে, এদের মধ্যে প্রথম এসটি কয়টা জানি না, ধরেন প্রথম কয়েকটা আছে শ্রেণীতে, আমরা ধরে নিলাম এই কয়টা হচ্ছে শ্রেণীতে আছে, এটা হচ্ছে এস সংখ্যক। আর বলছে কি যে অবশিষ্ট ধারকগুলি শেষের দিকে সমান্তরালে আছে, তাহলে বাকিগুলো আমাদের সমান্তরালে আছে এই শেষের দিকে। এই অবস্থায় এই চিত্রটা হচ্ছে আমাদের এমন, এইগুলো হচ্ছে আমাদের সমান্তরালে আছে। তাহলে টোটাল আমাদের এন সংখ্যক ধারক, এদের মধ্যে এস এস হচ্ছে শ্রেণীতে হয়ে গেছে। তাহলে আমাদের এইখানে আছে, বাকি আছে কয়টা? N - S সংখ্যক হচ্ছে সমান্তরালে আছে। ইয়েস স্যার, বুঝতে পারছি। এটা পারবেন, একটু আগে দেখে ফেলছি যে সমান ধারকত্বের তিনটি ধারককে সমান্তরালে যুক্ত করলে সমান্তরালে ধারকত্ব শ্রেণীবদ্ধভাবে ধারকত্বের 9 গুণ। জাস্ট ওই সূত্রে বসে দিলেই পারবেন। আরেকটা টাইপের অঙ্ক আপনাদের করানো হয় না ক্লাসে, এই যে এই টাইপের প্রশ্ন আমাদের আসতে পারে, এইটা একটু মন দেন ভালো করে। যে কি বলছে যে 25 + 25 আধানের কুলম্ব আধানের একটি বিন্দু এ, অপর দুটি আধান বি এবং সি এর মধ্যে একই রেখায় আছে। এই টাইপের প্রশ্ন থাকলে চিত্র আঁকা মাস্ট। কারণ এই যে
বাংলাগুলো, কে কার পাশে কে কার মধ্যে, এইগুলো কিন্তু আপনারা পরীক্ষার সময় তালগোল পাকায় ফেলেন যে এ বিন্দু কোথায় আছে, বি আর সি এর মধ্যে আছে। এই হচ্ছে আমাদের বি, আর এই হচ্ছে আমাদের ধরেন সি, এর মধ্যে আছে আমাদের এ বিন্দু। বোঝা গেছে? আর এই এ বিন্দুতে আমাদের চার্জের মান হচ্ছে +25 কুলম। অপর দুটি আধান বি এবং সি এর মধ্যে, অপর দুটি আধান বি এবং সি এর মধ্যে একই রেখায় আছে। এইবার বলছে কি, বি এবং সি আধানের পরিমাণ যথাক্রমে -5 ও -30, তাহলে এটা হচ্ছে -5 কুলম, আর এটা হচ্ছে -30 কুলম। এ আধান বি আধান হতে 2.5 সেন্টিমিটার দূরে, এ আধান বি আধান হতে 2.5 সেন্টিমিটার দূরে, তাহলে এটা হচ্ছে 2.5 সেন্টিমিটার। আর সি আধান হতে 5 সেন্টিমিটার দূরে আছে, তাহলে এইটা হচ্ছে আমাদের 5 সেন্টিমিটার। এ বিন্দুর উপরে কত বল প্রয়োগ করবে, মানে এই টাইপের প্রশ্ন আমাদের আরো অনেক অনেক রকম ভাষা দিয়ে আসতে পারে, ত্রিভুজ চতুর্ভুজ এটা সেটা দিয়ে আসতে পারে। এ বিন্দুর উপরে মোট বল কত, মানে কোনো একটা বিন্দুতে মোট বিভব, মোট বল, এইগুলো সবগুলো, মানে একটা বিন্দুতে মোট বিভব, মোট বল এবং মোট প্রাবল্য, তিনটাই সমান ইম্পর্টেন্ট। তাহলে এ বিন্দুতে আমাদের মোট বল কত হবে কিভাবে বের করতে পারি? তাহলে দেখেন, এই এ বিন্দুর চার্জ আর বি বিন্দুর চার্জ, এরা একটা পরস্পর আকর্ষণ বল অনুভব করবে কত, 1/4πε0 5 × 25, আর এদিকে হচ্ছে ধরেন 2.5 × 10⁻², এই যে একটা। আবার এ বিন্দুতে যে বল সেটা আবার এইটার সাথেও একটা বল অনুভব করবে, 1/4πε0 25 × 30/+5 × 10⁻² এই দুইটা বল, তাদের দিক যদি লাস্টে একই হয়, তাহলে কি হবে? আমাদের কি চাইছে, কি আমাদেরকে চাইছে এ বিন্দুর উপরে কত বল ক্রিয়া করবে, তার মানে এই দুইটা বল দিক বের করতে হবে। যেহেতু তারা ভেক্টর রাশি, আমরা ইচ্ছা মতো যোগ বিয়োগ করতে পারবো না। এই দুইটা বল যদি আমাদের কি করতে হবে, যে একই দিকে থাকে তাহলে যোগ করতে হবে, আর যদি বিপরীত দিকে থাকে তাহলে আমরা কি করব, বড়টার থেকে ছোটটা বিয়োগ করব। এখন দেখেন তো, এ বিন্দুতে এটা হচ্ছে প্লাস চার্জ, এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস, তাহলে কি হবে? আকর্ষণ করবে, তার আকর্ষণ মানে করবে। এইদিকে যাবে। আবার ঠিক এখানে হচ্ছে প্লাস, এখানে হচ্ছে -30, তাহলে এটা কি হবে? এটা আকর্ষণ করবে, এর দিকে যাবে। তাহলে বিপরীত দিকে, তাহলে লাস্টে কি করতে হবে, দুইটা আমরা বিয়োগ করে দেবো। দেখেন, আপনাদের একটুখানি বলে রাখি, এইচএসসি তে আপনারা এই টাইপের ম্যাথ করছেন যে একটা ত্রিভুজ, এইখানে +2 কুলম্ব আছে, এইখানে +2 কুলম্ব আছে, এইখানে কত চার্জ দিলে ভারসাম্য থাকবে। তারপরে ধরেন আমরা এরকম ম্যাথ করছি না এইচএসসি তে, যে একটা বর্গক্ষেত্রের 3 কোণায় 3টা চার্জ আছে, ধরেন Q1 Q2, 4 কোণায় 4টা আছে, Q3 Q4, যত একটু বড় অঙ্ক তারপর একটু কনসেপ্টটা বলে রাখা ভালো, যে এইখানে কত ভরের বস্তু রাখলে সে হচ্ছে কি করবে, কোনো বল অনুভব করবে না। তাহলে এই টাইপের প্রশ্ন, বা কত দূরত্বে বল অনুভব করবে না, পারবেন না এগুলো? দুইটা বল আলাদা করে বের করে নিয়ে তারপরে আপনাদের সেখান থেকে লব্ধি, আর বল অনুভব করবে না বললে দুইটা বল, যদি বলতো এখানে এ কোনো বল অনুভব করবে না, তাহলে আমরা কি করতাম, এই দুটো সমান ধরে আমরা একটা দূরত্ব বের করতাম, বা যা চাইতো তাই বের করতাম, যদি বলতো যে কোনো বল অনুভব করবে না। বিভিন্ন স্থানে বিভব এবং প্রাবল্য নির্ণয়। এ 9 নম্বর রয়ে গেছে। 9 নম্বর তো হয়ে গেছে, ফার্স্টেই 9 নম্বর করছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আগের অঙ্কের একটা